I gave you my heart. সো একদম ভেরি বেসিক লেভেল থেকে যদি শুরু করি আমরা চ্যাপ্টারটা, তাহলে প্রথমেই যেই কোয়েশ্চেনটা অ্যারাইজ করবে হোয়াট ইজ সলিউশন। তাহলে সলিউশন কি? সো এই হোয়াট ইজ সলিউশন, এই সলিউশন কিন্তু আমাদের ছোটবেলা থেকেই জানা যে সলিউশন ইজ আ কম্বিনেশন অফ বা মিক্সচার অফ সলিউট অ্যান্ড সলভেন্ট। সো সলিউশনকে আমরা যদি সিম্পলভাবে বলি তাহলে এইটা ইজ দ্য মিক্সচার অফ সলিউট অ্যান্ড সলভেন্ট। তাহলে সলিউট আর সলভেন্টের মিক্সচার, আর যেখানে আমাদের সলভেন্টের অ্যামাউন্ট কিন্তু বেশি থাকবে, তাহলে এইটা কিন্তু আমাদের জানাই। এইবার তাহলে যেটা বলছিলাম, তাহলে এটা কেমন টাইপের মিক্সচার? এটা কিন্তু হোমোজিনিয়াস মিক্সচার। এইটা বলছে এই সলিউশন ইজ আ হোমোজিনিয়াস মিক্সচার অফ টু অর মোর সাবস্টেন্স। তাহলে মিনিমাম সাবস্টেন্স যেটা হতে পারে সেটা হচ্ছে টু। তাহলে সলভেন্ট তো আমার একটা থাকবেই, তার সাথে সলিউট মোর দ্যান ওয়ান হতে পারে। আমরা বলবো সলিউশনকে ইন ওয়ান ওয়ার্ড, সলিউশন ইজ নাথিং বাট দ্য হোমোজিনিয়াস মিক্সচার। তাহলে সলিউশন ইজ দ্য হোমোজিনিয়াস মিক্সচার অফ টু অর মোর কম্পোনেন্টস। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখন দেখবো এই হোমোজিনিয়াস মিক্সচার বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে। তাহলে হোমোজিনিয়াস মিক্সচার মিনস ইট ইজ আ কাইন্ড অফ মিক্সচার হোয়ার বোথ সলিউট অ্যান্ড সলভেন্ট আর প্রেজেন্ট ইন দ্য সেম ফেজ। তার মানে আজকে যদি আমার সলিউট আর সলভেন্ট দুজনে একই ফেজে থাকে, তাহলে একই ফেজে যখন থাকবে তাহলে আমরা কিন্তু তাকে সেপারেট করতে পারবো না। তার মানে আমরা আফটার ডিজলভিং সলিউট ইন সলভেন্ট উই ক্যানট সেপারেট। তাহলে যদি সেপারেট না করতে পারি তাহলে হোমোজিনিয়াস হয়ে গেছে জিনিসটা, তাহলে জিনিসটা পুরো গুলে গেছে সোজা কথায়। তাহলে জিনিসটা যদি পুরোপুরি গুলে যায় তাহলে তাদেরকে আমরা আলাদা করে সেপারেট করতে পারছি না। তাহলে এইখানে দেখতে পাচ্ছি সলিউট আছে, তাহলে এই সলিউট আর এই সলভেন্টটা এটা কিন্তু ইন পিওর কন্ডিশন, দুজনেই কিন্তু পিওর কন্ডিশনে আছে। এখনো কিন্তু সলিউট আমি সলভেন্টে দিইনি। যখনই আমি এই সলিউটটা কিন্তু সলভেন্টে দিলাম তখন কি হলো, তখন আমার এরকম সলিউশন তৈরি হলো। আর এই সলিউশন বেসিক্যালি আমার হোমোজিনিয়াস সলিউশন। দেখতে পাচ্ছি কোনো রকম প্রেসিপিটেশন নেই, এই সলিউট পার্টিকেলগুলো খুব ভালো ডিজলভ করে গেছে। তাহলে সলিউট পার্টিকেল যখন খুব ভালো ডিজলভ করে যাবে তাহলে সেই সিচুয়েশনটাকে বলবো আমরা এটা হলো হোমোজিনিয়াস মিক্সচার। তাহলে হোমোজিনিয়াস মিক্সচার ইজ আ কাইন্ড অফ মিক্সচার ওয়্যার বোথ সলিউট অ্যান্ড সলভেন্ট আর ইন দ্য সেম ফেজ। তাহলে আমরা এর আগে যখন সলিউশন হয়নি, সলিউশনে যাওয়ার আগে এটা কি ছিল? এটা হচ্ছে সলিড ছিল, এটা হচ্ছে সলিড। যখন আমরা সলিউশনে দেখিনি তাহলে তখন এইটা হচ্ছে সলিড। কিন্তু এইখানে কি ছিল? এইটা স্টেট ছিল আমার লিকুইড, এইটা স্টেট ছিল লিকুইড। কিন্তু আজকে আফটার সলিউশন হচ্ছে একটাই স্টেট লিকুইড। তার মানে একটাই ফেজ কিন্তু এক্সিস্ট করছে। তার মানে বুঝতে পারছি যখন সলিউশন হয়ে গেল এই প্রতিটা সলিউট পার্টিকেল কিন্তু এই সলভেন্টের মধ্যে ডিজলভ হয়ে গেল। তাহলে সলভেন্টের মধ্যে যখন ডিজলভ হয়ে গেল তাহলে কিন্তু ওরা সোজা কথায় গুলে গেল। তাহলে ওরা যদি পুরোপুরি গুলে যায় তাহলে ওদেরকে কিন্তু আর সেপারেট করতে পারলাম না। তাহলে যখন সেপারেট করতে পারলাম না তার মানে একটা ফেজে কিন্তু বেসিক্যালি চলে গেল। তার মানে সবাই একটা ফেজে চলে গেল। এই একটা ফেজে চলে যাওয়ার জন্যই কিন্তু এদেরকে বলছি হোমোজিনিয়াস মিক্সচার। আজকে যদি দুজনের মধ্যে সলিবিলিটি খারাপ থাকতো, তার মানে যদি এই সলিড পার্টিকেল যদি ডিজলভ না হতো তাহলে কিন্তু সেই মিক্সচারটাকে বলতাম আমরা হেটেরোজিনিয়াস মিক্সচার। তাহলে এইখানে বেসিক্যালি কারা আছে? এইখানে কিন্তু সলিউট পার্টিকেল যেমন আছে, এখানে সলিউট আছে প্লাস আমার সলভেন্টও আছে, ঠিক আছে? তাহলে সলিউট আর সলভেন্ট দুজনেই আছে। তাহলে এইটা কিন্তু আমার হোমোজিনিয়াস মিক্সচার, কারণ এইখানে কিন্তু আমার একটা ফেজে চলে গেছে দুজনেই। তাই দুজনে একটা ফেজে চলে গেছে মানে তাদেরকে আলাদা করতে পারছি না, তাহলে তারা কিন্তু আমার হোমোজিনিয়াস মিক্সচারের এক্সাম্পল। তাহলে এই যে সলিউশন ইটসেলফ একটা হোমোজিনিয়াস মিক্সচার, কারণ সেখানে সলিউট আর সলভেন্ট আর এক্সিস্ট ইন সেম ফেজ। তো এই স্লাইডে আমরা সলিউশনকে ক্লাসিফাই করব। দেখো সলিউশনকে কতভাবে ক্লাসিফাই করা যায় আন্ডার সার্টেন ক্যাটাগরি, আমরা কিন্তু ওয়ান বাই ওয়ান দেখব। পয়েন্ট নাম্বার 1 বলছে বেসড অন দ্য নাম্বার অফ কম্পোনেন্টস। আমরা যদি নাম্বার অফ কম্পোনেন্টসে ভাগি তাহলে সলিউশনের কি কি নাম দেওয়া হয়েছে। আমরা সলিউশনকে কি হিসাবে লিখতে পারি? তাহলে সলিউশন ইকুয়াল টু আমরা বলতে পারি যে সলিউট, সেখানে কি কি থাকবে? সলিউট প্লাস সলভেন্ট, এই দুটো কম্পোনেন্ট কিন্তু বেসিক কম্পোনেন্ট থাকবেই, ঠিক আছে? এটাতে খেয়াল থাকে সলিড প্লাস সলভেন্ট। তাহলে নাম্বার অফ কম্পোনেন্টস যখন 2 হবে, যখন অনলি দুটো কম্পোনেন্ট থাকবে 1:1, কারণ সলভেন্ট সলিড দুজনকে তো থাকতেই হবে। তাহলে সলিড সলভেন্ট যখন 1:1 আছে তখন নাম্বার অফ কম্পোনেন্টস 2, তখন সেই টাইপের সলিউশনকে বলবো বাইনারি সলিউশন। নাম্বার অফ কম্পোনেন্টস 3 হবে তখন সেটাকে বলবো টার্নারি সলিউশন। আর যখন নাম্বার অফ কম্পোনেন্টস 4 হবে সেটাকে বলবো কোয়াটার্নারি সলিউশন। তাহলে এইভাবে কিন্তু টাইপস অফ সলিউশনের নাম। তাহলে কোয়েশ্চেনে যদি তুমি দেখো যে একটা
বলছে টার্নারি সলিউশন, তাহলে সেখানে নাম্বার অফ কম্পোনেন্টস কত থাকবে সেটার আইডিয়া পেয়ে যাবো। তার মানে আমাদের যদি আজকে বলে বাইনারি সলিউশন, তাহলে এইটা যদি বাইনারি সলিউশন হয় তার মানে আমরা ঘুরিয়ে কি বুঝবো, সেখানে কিন্তু দুটো কম্পোনেন্ট আছে। যদি বলে টার্নারি সলিউশন সেখানে তিনটে কম্পোনেন্ট আছে, আর যদি বলে সেখানে কোয়াটার্নারি সলিউশন সেখানে কিন্তু চারটে কম্পোনেন্ট আছে। বেসড অন দ্য নাম্বার অফ কম্পোনেন্ট কিন্তু আমরা সলিউশনকে ক্লাসিফাই করলাম বাইনারি, টার্নারি, কোয়াটার্নারি। সো এই স্লাইডে আমরা দেখছি বেসড অন দ্য অ্যামাউন্ট অফ সলিউট। এর আগে স্লাইডে দেখো দেখেছিলাম বেসড অন দ্য নাম্বার অফ কম্পোনেন্টস, এইবার আমরা দেখবো বেসড অন দ্য অ্যামাউন্ট অফ সলিউট। সলিউটের অ্যামাউন্টের ওপর বেস করে আমরা কিন্তু ক্লাসিফাই করব। দেখো পয়েন্ট নাম্বার 1 বলেছে ডাইলিউট। এই নামগুলোর সাথে কিন্তু আমরা ফ্যামিলিয়ার, আমরা অনেকবার শুনেছি ডাইলিউট, কনসেন্ট্রেটেড, সুপার স্যাচুরেটেড। আমরা 1 বাই 1 দেখছি, ঠিক আছে। তাহলে এইটা ধরো তোমার বিকার, তাহলে এইখানে তোমার সলভেন্ট আছে, তাহলে এইখানে হচ্ছে সলভেন্ট আছে, সলভেন্ট এখানে আছে। এইবার ওপর থেকে তুমি কি করছো, সলিউট অ্যাড করছো। তাহলে সলিউটের অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে আমরা ক্লাসিফাই করব। এইবার সলিউট যদি খুব কম থাকে, তাহলে সলিউট যখন খুব কম তখন সেটাকে বলবো ডাইলিউট সলিউশন। তার মানে সেখানে সলভেন্টের অ্যামাউন্ট অনেকটাই বেশি, সলভেন্টের অ্যামাউন্ট অনেকটাই বেশি মানে সলিউট তার রেসপেক্টে খুবই কম অ্যামাউন্টে আছে, তার মানে সেই টাইপটাকে বলবো ডাইলিউট। এই উইক আর বলি না, আমরা সেটাকে বলি ডাইলিউট। তার মানে ডাইলিউট কথাটা মানেই হচ্ছে খুব অল্প, ডাইলিউট ইন টার্মস অফ সলিউট, কারণ সলিউটের অ্যামাউন্ট কম আছে। তাহলে সলিউটের অ্যামাউন্ট যখন কম থাকবে তার মানে সেই টাইপ অফ সলিউশনকে বলবো ডাইলিউট সলিউশন। এইবার আমরা আরো হচ্ছে অ্যাড করলাম, এই উপর থেকে যেটা অ্যাড করছি সেটা হচ্ছে সলিউট। আমরা বেসিক্যালি এখানে কপার সালফেট অ্যাড করছি, কপার সালফেটের ক্রিস্টালের কালার ব্লু। তাহলে আমরা দেখবো যত আমরা কপার সালফেট অ্যাড করছি তত কিন্তু আস্তে আস্তে ব্লু কালারের ইন্টেন্সিটি বাড়ছে। ওই কালার ইন্টেন্সিটি দেখে কিন্তু আমরা বলতে পারবো বা বুঝতে পারবো যে সলিউশনের স্ট্রেংথের চেঞ্জ হচ্ছে। দেখো প্রথমটার কালার কিন্তু পেল ব্লু, তার মানে খুব অল্প পরিমাণ কপার সালফেটই কিন্তু এখানে আছে, এটা কিন্তু বুঝতে খুব অসুবিধা হওয়ার কথা না। এইবার যখন আমরা ডাইলিউট থেকে কনসেন্ট্রেটে গেলাম, তার মানে আমরা কিন্তু আরো বেশি সলিউট এখানে অ্যাড করেছি। তাহলে আমরা আরো বেশি সলিউট অ্যাড করেছি মানে এইটার তুলনায় কিন্তু কালার ইন্টেন্সিটি বাড়ছে। তার মানে আমরা যখন লেফট থেকে রাইটে যাচ্ছি তাহলে আমরা কি করছি, বেসিক্যালি সলিউটের কনসেন্ট্রেশন বাড়াচ্ছি, সলিউটের অ্যামাউন্ট বাড়াচ্ছি। তাহলে ওপর থেকে আরো আমি অ্যাড করলাম, তাহলে অ্যাড করলে দেখো কালারের ইন্টেন্সিটি বাড়লো। এইবার এই কালারের ইন্টেন্সিটিটা এতটা বেড়ে গেছে মানে কনসেন্ট্রেট হয়ে গেছে, তার মানে এইখানে কিন্তু নাম্বার অফ সলিড কিন্তু এইখানে যা আছে তার তুলনায় কিন্তু ফার্স্ট কেসে যা ছিল তার তুলনায় অনেকটাই বেশি আছে। তার মানে সলিউট পার্টিকেলস গুলো অনেক বেশি বেশি করে আছে সলিউশনে। তাহলে সলিউশনে সলিড পার্টিকেল যদি অনেক বেশি বেশি করে থাকে, তার স্ট্রেংথ বেড়েছে, তাহলে সেই সলিউশনটাকে বলবো আমরা কনসেন্ট্রেটেড সলিউশন। তাহলে আমাদের কাছে পয়েন্ট 1 আর পয়েন্ট 2টা ক্লিয়ার। যখন খুব কম অ্যামাউন্ট অফ সলিউট থাকবে তাহলে সেটাকে বলবো ডাইলিউট সলিউশন। তারপর যখন আমার সলিউশনের আমার কনসেন্ট্রেশন বাড়তে থাকবে তাহলে সেটাকে বলবো কনসেন্ট্রেটেড সলিউশন। এইবার যদি আমি তারপরও বাড়িয়ে যাই, আমার সিস্টেমে আমার কনসেন্ট্রেটেড হয়ে গেছে কিন্তু তারপরও যদি বাড়িয়ে যায় তাহলে সেটাকে বলবো আমার সুপার স্যাচুরেটেড। ঠিক আছে, এটা বেসিক্যালি সুপার স্যাচুরেটেড। তার মানে এইখানে কিন্তু আমার সিস্টেম আর হোল্ড করতে পারছে না, আমার সিস্টেম হোল্ড করতে পারছে না। তারপর দেখবো এই নিচে কিন্তু কপার সালফেট আর সলিউবল হচ্ছে না, নিচে পড়ে আছে। ঠিক আছে, কপার সালফেট সলিউবল হচ্ছে না, আর এত বেশি পরিমাণে চলে গেছে, ওর তো একটা হোল্ডিং ক্যাপাসিটি আছে যতটা অবধি হতে পারবে। এই টার্মগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই টার্মগুলো বোঝা। তার মানে ইনিশিয়ালি ছিল ডাইলিউট, আমি আস্তে 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 কনসেন্ট্রেট করছি। কনসেন্ট্রেট কিভাবে করছি, সলিউটের অ্যামাউন্ট বাড়িয়ে। যত তুমি সলিউটের অ্যামাউন্ট বাড়াচ্ছ তত কিন্তু তুমি বেসিক্যালি কনসেন্ট্রেট করছো। এবার ডাইলিউট থেকে কনসেন্ট্রেট করছি, এবার কনসেন্ট্রেটের থেকে যদি আরো বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমরা দেখব এই কপার সালফেটের কালার তো বাড়বেই, আর প্লাস কিন্তু এই নিচে এরকম ভাবে কপার সালফেট পড়ে থাকবে। তাই আমরা কিন্তু বেসড অন দ্য অ্যামাউন্ট অফ সলিউট উই ক্যান ইজিলি ক্লাসিফাই দ্য সলিউশন ইনটু 3 ক্যাটাগরি, দ্যাট ইজ ডাইলিউট, কনসেন্ট্রেটেড আর সুপার স্যাচুরেটেড। তাই এই তিনটে ক্লাসিফিকেশনও কিন্তু খুব ইম্পর্টেন্ট যে বেসড অন দ্য অ্যামাউন্ট অফ সলিউট আমরা কি করে ক্লাসিফাই করতে পারি। সো নেক্সট স্লাইডে দেখবো বেসড অন দ্য নেচার অফ সলিউট অ্যান্ড সলভেন্ট হাউ উই ক্যান ক্লাসিফাই এনি সলিউশন। সো আমরা এই স্লাইডে সলিউশনকে ক্লাসিফাই করব বেসড অন দ্য নেচার অফ ফেসেস অফ সলিউট অ্যান্ড সলভেন্ট। সলিউট আর সলভেন্টের ফিজিক্যাল স্টেটের উপর ডিপেন্ড করে সলিউশনের কি স্টেট হচ্ছে। তাহলে ফাইনালি আমরা আরেকটা ইম্পর্টেন্ট কথাতে আমরা বলতেই পারি যে সলিউশনের নেচার কিন্তু বেসিক্যালি গাইডেড বাই সলভেন্টের নেচার। কারণ আমরা জানি সলভেন্ট আর সলিউটের মধ্যে সলভেন্টের অ্যামাউন্ট হচ্ছে অনেকটাই বেশি। সলভেন্টের অ্যামাউন্ট যদি বেশি থাকে তাহলে ফাইনাল সলিউশন কিন্তু সেইটারই স্টেট ওবে করবে যেটা হচ্ছে সলভেন্ট ওবে করবে। তাহলে আমরা আজকে কি করলাম, এইখানে কিন্তু আমরা এইটা কিন্তু গ্যাস কিন্তু আমরা ফিক্স করে দিলাম, এই তিনটে হচ্ছে গ্যাস, তারপরে এইখানে ফিক্স করলাম এইটা হচ্ছে লিকুইড, তারপরে এটা সলিড। ঠিক আছে, আমরা একটা দিকে ফিক্স করে দিলাম। সলভেন্ট আমার প্রথমে দেখবো তিনটেই গ্যাস, তার মানে সলভেন্ট যেহেতু গ্যাস, সলিউশন নেচার কি হবে গ্যাস, যেটা
বললাম। তারপরে সলভেন্ট হচ্ছে লিকুইড, তার মানে সলিউশনের নেচার হবে লিকুইড। তারপরে সলভেন্ট হচ্ছে সলিড, তার মানে সলিউশনের নেচার হবে সলিড। তার মানে আমরা ঘুরিয়ে এইটাও বলতে পারি, যদি দেখি যে গ্যাস হচ্ছে সলিউশন, তার মানে ঘুরিয়ে বলবো যে সলভেন্টের নেচার ছিল গ্যাস। যদি দেখি লিকুইড হচ্ছে নেচার, তার মানে ঘুরিয়ে বলবো সলভেন্টের নেচার ছিল লিকুইড। আর যদি দেখি সলিড হচ্ছে সলিউশনের নেচার, তার মানে ঘুরিয়ে বলবো সলভেন্টের নেচার ছিল সলিড। তার মানে যা বুঝছি সলিউশনের নেচার যা হবে সলভেন্টের নেচারও কিন্তু তাই ছিল, সেই জন্যই সলিউশনের নেচার আজকে তা হয়েছে। ঠিক আছে, তার মানে আমরা এই যে ক্যাটাগরি তিনটেতে ভাঙলাম, ফার্স্ট ক্যাটাগরি নিয়ে কাজ করছি গ্যাস। তাহলে গ্যাস কে ফিক্স রেখে এই যে সলিউটে কিন্তু তিনটে কম্বিনেশন দেবো, গ্যাস লিকুইড সলিড। তাহলে প্রথমে গ্যাস ইন গ্যাস, তাহলে গ্যাস ইন গ্যাসের এক্সাম্পল হবে এয়ার, কারণ এয়ারে কিন্তু ডিফারেন্ট কাইন্ডস অফ গ্যাসেসের মিক্সচার দেখতে পাই। তার মানে এয়ার একটা কিন্তু মিক্সচার অফ ডিফারেন্ট কাইন্ডস অফ গ্যাসেস, তার মানে গ্যাস ইন গ্যাসের বেস্ট এক্সাম্পল যখন ভাববো সেটা কিন্তু এয়ার। এক্সাম্পল লিকুইড ইন গ্যাসের এক্সাম্পল হবে ময়েশ্চার ইন এয়ার। ময়েশ্চার যখন এই গ্যাসিয়াস সিস্টেমে ডিজলভ থাকবে তখন সেই এক্সাম্পলটা বিলং করবে আন্ডার দ্য ক্যাটাগরি লিকুইড ইন গ্যাস। তারপরের এক্সাম্পলটা হবে আয়োডিন ভেপার ইন এয়ার। তার মানে আয়োডিন ভেপার আমরা জানি যে আয়োডিন এক্সিস্ট ইন সলিড স্টেট, তাই এই আয়োডিন ইন এয়ার কিন্তু উইল বি দ্য এক্সাম্পল অফ সলিড ইন গ্যাস। তার মানে এই তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি গ্যাস ইন গ্যাস বলে সেটা হচ্ছে এয়ার, যদি লিকুইড ইন গ্যাস বলে তাহলে ময়েশ্চার ইন এয়ার, আর যদি বলে সলিড ইন গ্যাস তাহলে হবে I2 ভেপার ইন এয়ার। এইবার এই জায়গায় কনস্ট্যান্ট রেখেছি লিকুইড, এবার এইখানে ভ্যারি করব গ্যাস লিকুইড সলিড। তাহলে প্রথম ক্যাটাগরির এক্সাম্পল হবে গ্যাস ইন লিকুইড, তাহলে গ্যাস ইন লিকুইডের এক্সাম্পল হবে সোডা ওয়াটার। তার মানে থামস আপ যখনই খেয়েছি তখন জানি না যে সোডা ওয়াটার বা সোডা থামস আপ বলো পেপসি বলো, তাহলে সেখানে কি গ্যাস কার্বন ডাই অক্সাইড গ্যাসটা কিন্তু ডিজলভ করা থাকে ইন দ্য লিকুইড ফর্ম। তার মানে এই যে লিকুইডে কিন্তু ডিজলভ করা থাকে, তার মানে গ্যাস ইন লিকুইড। তার মানে মেজরিটিতে কি আছে, মেজরিটি কিন্তু ওই লিকুইড আছে, যে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছি সলিউশনটা মেজরিটি কিন্তু ওইটাই, কিন্তু তার মধ্যে কিন্তু যে বাবলস গুলো দেখতে পাই সেগুলো কিন্তু গ্যাস। তার মানে গ্যাসের কোয়ান্টিটি কম থাকে, লিকুইডের কোয়ান্টিটি বেশি থাকে, তার মানে সেই মিক্সচারটাকে বলবো গ্যাস ইন লিকুইড। তার মানে গ্যাস ডিজলভ করা আছে ইন লিকুইড। তারপরের এক্সাম্পলটা হচ্ছে লিকুইড ইন লিকুইড। এই লিকুইড ইন লিকুইডে দুটোই কিন্তু লিকুইড হবে। খুব ভালো এক্সাম্পল, এটা অনেকের পছন্দের এক্সাম্পল, অ্যালকোহল ইন ওয়াটার। তার মানে এই অ্যালকোহল 1:1 না 2:2 যেভাবে হচ্ছে করা যায়, এই অ্যালকোহল ইন ওয়াটার যখন আমরা হচ্ছে মিক্স আপ করবো, তার মানে সেখানে কিন্তু বুঝতে পারবো যে অ্যালকোহল ইন ওয়াটারে কিন্তু আমাদের কি হবে, অ্যালকোহল ইন ওয়াটার উইল বি দ্য এক্সাম্পল অফ লিকুইড ইন লিকুইড। তার মানে এইখানে আমার অ্যালকোহল আর ওয়াটারে কিন্তু মিক্সচার হচ্ছে, যেখানে আমার লিকুইড ইন লিকুইড। তারপরের এক্সাম্পলটা সলিড ইন লিকুইড, এটা তো খুব কমন, আমরা NaCl ইন ওয়াটার ভাবতে পারি, আমরা সুগার ইন ওয়াটার ভাবতে পারি, আমরা NaCl ইন ওয়াটার ভাবতে পারি। তাহলে এইভাবে কিন্তু এক্সাম্পলগুলো যদি পড়ি তাহলে কিন্তু আমরা কখনো ভুলবো না। তার মানে আমরা কিন্তু দুটো ক্যাটাগরি পড়ে নিলাম, যে গ্যাস পড়ে নিলাম, লিকুইড পড়ে নিলাম। এবার থার্ড ক্যাটাগরি যেটা আসছে সলিড। তার মানে আমরা সলিউশনে ফেজ দেখছি সলিড, তার মানে কিন্তু আমরা সলভেন্ট বলবো যে সলিড। তাহলে আমরা কিন্তু তিনটেই আবার সলিড করে দিলাম। তাহলে তিনটে সলিড করে আমরা এখানে ভ্যারি করবো গ্যাস লিকুইড সলিড। তাহলে গ্যাস লিকুইড সলিডে ভ্যারি করছি। তাহলে প্রথমে কিন্তু ভ্যারিয়েশনে যে প্রথমে গ্যাস ইন সলিডের এক্সাম্পল, গ্যাস ইন সলিডের এক্সাম্পল কি হবে, আমরা ক্লাস 11-এ পড়েছিলাম, দেখো H2O অ্যাডসর্বড বাই প্যালেডিয়াম। তার এই ক্যাটালাইসিস করার জন্য এরকম মেটাল সারফেস থাকতো, আর সেখানে আমার হাইড্রোজেন গিয়ে অ্যাডসর্বড হতো। তাহলে সেখানে আমার হাইড্রোজেন গিয়ে অ্যাডসর্বড হতো, AD, ঠিক আছে, অ্যাডসর্ব হতো। তাহলে সেই হলো হাইড্রোজেন অ্যাডসর্পশন অন প্যালাডিয়াম। তার মানে এই টাইপের জিনিস, এটা তো গ্যাস, এটা হচ্ছে মেটাল মানে সলিড। তাহলে এই যে সলিউশনটা হতো সেটা হচ্ছে আমার গ্যাস ইন সলিড। সো H2O অ্যাডসর্বড বাই প্যালাডিয়াম কিন্তু আমার উইল বি দ্য এক্সাম্পল আন্ডার দ্য ক্যাটাগরি অফ গ্যাস ইন সলিড। তারপরটা হচ্ছে লিকুইড ইন সলিড। লিকুইড ইন সলিড কিন্তু এক্সাম্পল হবে অ্যামালগাম ফর্মেশন অফ মার্কারি উইথ সোডিয়াম। কারণ আমরা জানি সোডিয়াম হচ্ছে সলিড, কিন্তু মার্কারি কিন্তু এক্সিস্ট ইন লিকুইড ফর্ম। তার মানে মার্কারি আর সোডিয়াম, তার মানে Hg, আমরা যদি লিখি Hg আর সোডিয়াম, তাহলে Hg কিন্তু লিকুইড ফর্মে থাকে, কিন্তু সোডিয়াম কিন্তু সলিড ফর্মে থাকে। তাহলে এদের মিক্সচারটাকে যদি ভাবি, তাহলে লিকুইড আর সলিডের মিক্সচার, তার মানে এইটাই তো দেখতে পাচ্ছি যে লিকুইড আর সলিডের মিক্সচার মানে অ্যামালগাম ফর্মেশন। আর এই মার্কারি ছাড়া যদি আমি অন্য মেটাল ভাবি, তাহলে অন্য মেটাল তাহলে মেটাল কম্পোজিশন হয় হচ্ছে অ্যালয়, ঠিক আছে, যে ব্রাস যদি ভাবি, ঠিক আছে, তার মানে এই ব্রাস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যালয়। তাহলে এই যে আমরা যে সলিড কম্বিনেশন কখন দেখব, যখন আমরা মেটালকে কম্বাইন করব। তাহলে মেটালকে কম্বাইন
কম্বাইন করলে সেটা দেবে অ্যালয়, আর এইটাই হবে এক্সাম্পল অফ সলিড ইন সলিড। তার মানে এই যে ক্যাটাগরি করলাম, এই ক্যাটাগরি দিয়ে এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু এরকম টাইপের এক্সাম্পল। তো এই স্লাইডে দেখবো হোয়াট আর দ্য ডিফারেন্ট মেথডস অফ এক্সপ্রেসিং দ্য স্ট্রেংথ অফ দ্য সলিউশন। সলিউশনের স্ট্রেংথ বলতে বেসিক্যালি আমাদের কি বোঝাচ্ছে, আমরা সলিউশনের স্ট্রেংথে কিন্তু এই 8টা যেটা দেখতে পাচ্ছি, 8টা ডিফারেন্ট টাইপস অফ এক্সপ্রেশন আমরা তো করতে পারি, কিন্তু তার আগে স্ট্রেংথের কিন্তু মানেটা আমাদের কাছে ক্লিয়ার হওয়া দরকার। তাহলে দেখো স্ট্রেংথ, তাহলে স্ট্রেংথকে কিন্তু আমরা আরেকভাবে বলি কনসেন্ট্রেশন, তাহলে স্ট্রেংথকে আরেকভাবে বলি কনসেন্ট্রেশন। এবার কনসেন্ট্রেশন উইথ রেসপেক্ট টু কার, তাহলে কনসেন্ট্রেশন উইথ রেসপেক্ট টু সলিউট। তার মানে আজকে আমরা ডিরেক্টলি বলতে পারবো এই যে স্ট্রেংথ অফ সলিউশন বলছি, তাহলে বেসিক্যালি সেটা ডিপেন্ড করবে কিন্তু অ্যামাউন্ট অফ সলিউটের ওপর। তাহলে অ্যামাউন্ট অফ সলিউট, তার মানে এই যে স্ট্রেংথ তোমার সেটা কিন্তু ডিপেন্ড করবে অ্যামাউন্ট অফ সলিউট, আর এইটার ওপর ডিপেন্ড করে কিন্তু আমরা এরকম ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সপ্রেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, 8 ধরনের এক্সপ্রেশন। তার মানে আমরা জানি আমাদের এইটা যদি এক বিকার হয়, বিকারে তাহলে সলভেন্ট আছে, তাহলে সলভেন্ট আছে, এটা তাহলে সলভেন্ট, আর ওপর থেকে আমরা সলিউট দিচ্ছি, তার মানে ওপর থেকে আমরা সলিউট দিচ্ছি। তাহলে আমরা ওপর থেকে সলিউট দিচ্ছি, নিচে সলভেন্ট আছে, তাহলে কি তৈরি হবে আমাদের বেসিক্যালি সলিউশন তৈরি হবে। এই যে সলিউটের অ্যামাউন্টের উপর বেস করে কিন্তু আমরা ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সপ্রেশন আমরা ড্র করতে পারি। সেই এক্সপ্রেশনগুলো একটু দেখে নিই, যে এক্সপ্রেশনগুলো হচ্ছে প্রথম হচ্ছে মাস পার্সেন্টেজ, এটার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনও কিন্তু দেখবো, এগুলোর ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন আমরা ডিটেলে যাব। তার আগে ফর দ্য টাইমিং একটু আমরা দেখে নিই যে লিস্ট করা আছে যে এগুলো, যে কি কি আমরা অ্যাকচুয়ালি দেখবো। মাস পার্সেন্টেজ, ভলিউম পার্সেন্টেজ, মাস বাই ভলিউম, মোলারিটি খুব ইম্পর্টেন্ট, ইন্ডিকেট করা হয় ক্যাপিটাল এম দিয়ে, নর্মালিটি ক্যাপিটাল এন, মোলালিটি স্মল এম, মোল ফ্র্যাকশন স্মল এক্স, পার্টস পার মিলিয়ন পিপিএম। তার মানে এই হলো 8টা, এই 8টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই 8টা হচ্ছে ডিফারেন্ট কনসেন্ট্রেশন টার্ম। তাহলে এই যে ডিফারেন্ট কনসেন্ট্রেশন টার্ম, তাহলে এই ডিফারেন্ট কনসেন্ট্রেশন টার্মগুলো দিয়ে কিন্তু আমরা একটা সলিউশনের স্ট্রেংথকে এক্সপ্রেস করতে পারি, মানে সলিউশনে কতটা অ্যামাউন্ট অফ সলিউট আছে এইটার ভিউটা কিন্তু আমি কারোকে বোঝাতে পারি উইথ দ্য হেল্প অফ দিস 8 প্যারামিটার্স। এই যে 8টা পয়েন্ট বললাম, এই 8টা পয়েন্টের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন কি হবে এটা আমরা পরের স্লাইডে দেখছি। সো নেক্সট স্লাইডে যাচ্ছি আমরা। নেক্সট স্লাইড বলছে দেখো মাস পার্সেন্টেজ, মাস পার্সেন্টেজের ম্যাথমেটিক্যাল মিনিং কি। তাহলে মাস পার্সেন্টেজকে ইন্ডিকেট করা হয় পার্সেন্টেজ ডাব্লিউ বাই ডাব্লিউ, এখানে কোনো রকম ভলিউম আর অন ডেন্সিটি এগুলো কিছু থাকবে না, শুধু মাস মানে ওয়েট ধরো থাকবে, ঠিক আছে। তাহলে ডাব্লিউ বাই ডাব্লিউ ইকুয়াল টু মাস অফ সলিউট বাই মাস অফ সলিউশন, ঠিক আছে, মাস অফ সলিউট বাই মাস অফ সলিউশন। তাহলে এইখানে আমরা একটা জিনিস ভাবতেই পারি যে মাস অফ সলিউশন যখনই বলছে তাহলে সেইটা কিন্তু মাস অফ সলিউশনে, মাস অফ সলিউশন, তাহলে মাস অফ সলিউশন কিন্তু হিসেব মতো হবে দুটো, মাস অফ সলিউট থাকবে প্লাস মাস অফ সলভেন্ট, তাহলে মাস অফ সলিউট প্লাস মাস অফ সলভেন্ট। তার মানে আমরা যদি এইটা জানতে পারি মাস অফ সলভেন্ট কত, তাহলে মাস অফ সলিউট ধরো তুমি জানো, তাহলে মাস অফ সলভেন্ট যদি তুমি জেনে যাও তাহলে কিন্তু ডাব্লিউ বাই ডাব্লিউটা করা কোনো ব্যাপারই না। আমাদের কি লাগবে, মাস অফ সলিউট জানতে হবে, মাস অফ সলিউট কত জানতে হবে, আর মাস অফ সলিউশন। মাস অফ সলিউশনকে আমরা ভেঙে নেব মাস অফ সলিউট প্লাস সলভেন্ট। দেখো মাস অফ সলিউট যদি অলরেডি তোমার নোন থাকে, তাহলে শুধুমাত্র যদি মাস অফ সলভেন্ট তোমার কাছে জানা থাকে, তাহলে তুমি মাস অফ সলভেন্ট প্লাস মাস অফ সলিউট করলে মাস অফ সলিউশন পাবো। তাহলে আলটিমেটলি আমরা যেহেতু পার্সেন্টেজে করছি মাল্টিপ্লাই উইথ 100, তাহলে এইটা হচ্ছে এক্সপ্রেশন অফ মাস পার্সেন্টেজ। তাহলে আমরা আবার একবার বলি, যখন মাস পার্সেন্টেজ বলছি তাহলে ওভারঅল টোটাল মাস অফ দ্য সলিউশনে আমার সলিউটের মাস কত এইটা কিন্তু দেখতে পাচ্ছি মাস অফ দ্য সলিউট। তাহলে এই যে মাস অফ দ্য সলিউট বলেছি, তাহলে সলিউটের অ্যামাউন্টের উপর বেস করে কিন্তু আমরা এই স্ট্রেংথের এক্সপ্রেশনটা দিলাম। তাহলে এই এক্সপ্রেশনটা হবে পার্সেন্টেজ ডাব্লিউ বাই ডাব্লিউ হুইচ ইন্ডিকেটস দ্য মাস পার্সেন্টেজ, হাউ মাচ মাস অফ দ্য সলিউট ইজ প্রেজেন্ট ইন দ্য হোল মাস অফ দ্য সলিউশন। সো এইবার মাস পার্সেন্টেজ দেখা হয়ে গেলে একইভাবে ভলিউম পার্সেন্টেজটা বুঝতে পারবো। তাহলে এইখানে মাসের বদলে জাস্ট আমি ভলিউম দিয়ে ভাববো একই সিনারিওটা। তাহলে আমরা ওপরে লিখবো যে ভলিউম অফ দ্য সলিউট, ওপরে ভলিউম অফ দ্য সলিউট লিখবো আর নিচে ভলিউম অফ দ্য সলিউশন। তাহলে ভলিউম অফ দ্য সলিউট বাই ভলিউম অফ দ্য সলিউশন। আর আমাদের মাথায় রাখতে হবে ভলিউম অফ দ্য সলিউশন মানেই কিন্তু আমার আবার হবে ভলিউম অফ দ্য সলিউট, ভলিউম অফ দ্য সলিউট প্লাস আমার ভলিউম অফ দ্য সলভেন্ট। তাহলে এইটা যাতে খেয়াল থাকে, তাহলে এইটা যদি খেয়াল থাকে তাহলে আমরা ভলিউম অফ দ্য সলিউট যদি জানি সেটাকে ভলিউম অফ দ্য সলিউশন দিয়ে ডিভাইড করলেই এই দুটো যদি সাপ্লাই থাকে তাহলে তোমরা ইজিলি হচ্ছে ভলিউম অফ দ্য সলিউশন পেয়ে যাবে। ভলিউম অফ দ্য সলিউট বাই ভলিউম অফ দ্য সলিউশন করলেই কিন্তু আমার পার্সেন্টেজ পাবো অবশ্যই।
মাল্টিপ্লাই উইথ 100 তো করতেই হবে। তাহলে এই দুটো কিন্তু ভেরি ভেরি ক্লিয়ার যে মাস পার্সেন্টেজ মানে মাস অফ সলিউট বাই মাস অফ সলিউশন ইনটু 100, আর ভলিউম পার্সেন্টেজ মানে বা ভলিউম পার্সেন্ট মানে ভলিউম অফ দ্য সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইনটু 100। সো এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনগুলো বুঝে রাখা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যখন নিউমেরিক্যাল করব তখন কিন্তু এগুলো অনেক ইজি হয়ে যায়। সো এই স্লাইডে আমরা দেখছি মাস বাই ভলিউম পার্সেন্টেজ, তার মানে আমাদের প্রথমে মাস আছে মানে ওপরে কিন্তু মাথায় রাখতে হবে ওপরে মাসই হবে বা ওয়েট হবে যাই ভাবি, তাহলে ওপরে মাস বা ওয়েট হলো, নিচে ভলিউম হলো, তাহলে আমরা মাস বাই ভলিউম নামটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে এইখানে আমার ডাব্লু বাই আমার ভি হতে চলেছে, ঠিক আছে? তাহলে আমার ডাব্লু বাই ভি হতে চলেছে, কিন্তু পার্সেন্টেজ আছে তার মানে আমরা একটা পার্সেন্টেজ বসাবো, তাহলে এর আগে একটা পার্সেন্টেজ বসাবো এর আগে, তার মানে সেটাই তো লিখেছি দেখো ডাব্লু বাই ভি, তাহলে পার্সেন্টেজ অফ ডাব্লু বাই ভি হুইচ ইন্ডিকেটস মাস বাই ভলিউম পার্সেন্টেজ, এবার ইকুয়াল টু হবে মাস অফ দ্য সলিউট বাই ভলিউম অফ দ্য সলিউশন, আর যেহেতু পার্সেন্টেজ আছে ইনটু 100, তার মানে এই এক্সপ্রেশনগুলো কিন্তু বাই নেম অটোমেটিক কিন্তু আমরা যাতে বুঝতে পারি। সো এই স্লাইডে দেখছি যে মোলারিটি ইন্ডিকেটস দ্য নাম্বার অফ মোলস অফ সলিউট ডিজলভড ইন 1 লিটার অফ সলিউশন, তার মানে এখানে কিন্তু ফিক্সড হচ্ছে লিটার অফ দ্য সলিউশন, পার লিটার সলিউশনেই কিন্তু থাকতে হবে, তাহলে পার লিটার অফ সলিউশনে আমার কত মোলস অফ সলিউট আছে সেটাই তাহলে মোলারিটি। আমি আবার বলছি পার লিটার অফ সলিউশনে মানে 1 লিটার সলিউশনে যত মোল অফ সলিউট থাকে সেটাই তার মোলারিটি। তাহলে আমরা কিন্তু আরেকটু ভেবে যদি বলি তাহলে মোল বার করার ইজিয়েস্ট হচ্ছে ওয়েট বাই মলিকুলার ওয়েট, তাহলে ওয়েট বাই মলিকুলার ওয়েট যদি করি তাহলে তুমি মোল পেয়ে যাবে, তাহলে মোল পেয়ে গেলে অত মোল যদি আমার 1 লিটারে থাকে তাহলে সেইটা তার মোলারিটি সোজা কথায়। তাহলে ফার্স্ট অফ অল আমরা মোলারিটিকে যদি আমরা ম্যাথমেটিক্যাল ওয়েতে যদি ভাবতে চাই তাহলে মোলারিটির এক্সপ্রেশন হবে মোলস অফ সলিউট, মোলটা আমরা এইভাবে পেয়ে যাবো ওয়েট বাই মলিকুলার ওয়েট, তাই মোলস অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার, ঠিক আছে? এইবার এক্সামে যেটা করে এক্সামে হচ্ছে এমএল এর ফর্মে থাকে, মিলিলিটারের ফর্মে, তার মানে সেখানে লিখতে হবে মোলারিটি ইকুয়াল টু আমার ওপরে একই লিখবো যে মোলস অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন, এইটা যদি এমএল এ হয় তাহলে কিন্তু ওপরে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে মোলস অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন এমএল যদি করতে হয় তাহলে ওপরে কিন্তু 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এই এক্সপ্রেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইটা কিন্তু আমার নিউমারিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট। তাই নিউমারিক্যাল করতে গেলে আমাকে যেটা করতে হয় ইন এমএল এ রিপ্রেজেন্ট করতে হয়, আর এমএল এ রিপ্রেজেন্ট করতে গেলে লিটারকে যদি এমএল এ করতে হয় তাহলে আমরা জাস্ট ভলিউম অফ সলিউশন এমএল করে দেবো, এমএল করে ইন্টু 1000 করবো। তাহলে ইন ডিটেল কিন্তু আমরা যেটা শিখলাম মোলারিটি বলতে গেলে যে পার লিটার অফ দ্য সলিউশন বা 1000 ml সলিউশনে, তাহলে পার লিটার অফ দ্য সলিউশনে আমার যত মোল অফ সলিউট থাকবে সেটাই তার মোলারিটি, ঠিক আছে? আর এটার ইউনিট হচ্ছে এই মোল পার লিটার, ঠিক আছে? মোল পার লিটার, এটার ইউনিট হচ্ছে মোল পার লিটার। তাহলে মোলারিটি নিয়ে যাতে কোনো ডাউট না থাকে, আমরা যখন নিউমেরিক্যালের ভিডিও বানাবো আলাদা করে তখন কিন্তু এইটার ইন্ডিভিজুয়ালি অঙ্কগুলো দেখবো, আপাতত আমরা টার্মগুলোর সাথে আস্তে আস্তে রিলেট করি নিজেকে। সো এইবার যদি একটা এক্সাম্পল দিয়ে বলে 1.5 মোলার HCl সলিউশন বলতে আমরা কি বুঝি, তাহলে 1.5 মোলার HCl সলিউশন বলতে আমরা এইটাই বুঝবো যে সেখানে কিন্তু 1.5 মোল অফ HCl থাকবে ইন 1 লিটার অফ দ্য সলিউশন, তাহলে সেখানে কিন্তু 1.5 মোলস অফ দ্য HCl থাকবে ইন 1 লিটার সলিউশন। তুমি আজকে যদি এখানে 1 ভাবো তার মানে তো মোলারিটি ইকুয়াল টু মোল অফ সলিউট হয়ে গেল, তার মানে এইখানে মোলারিটি কত আছে 1.5, সেটাই তাহলে অত মোলই থাকবে যদি সেটা 1 লিটার বুঝি, তার মানে 1.5 মোলার HCl সলিউশন মানে আমার 1.5 মোল HCl আছে ইন 1 লিটার অফ দ্য সলিউশন, তার মানে 1 লিটার সলিউশনে 1.5 মোল HCl আছে। ক্লিয়ার? সো এই স্লাইডে আমরা দেখছি মোলালিটি, আগেরটা ছিল মোলারিটি, এটা হচ্ছে মোলালিটি, যেটা আমরা শর্টে হচ্ছে স্মল এম দিয়ে লিখি, তাহলে আমরা এখানে হচ্ছে স্মল এম দিয়ে এটাকে ইন্ডিকেট করি, আর বাই ডেফিনেশন বলছে ইট ইন্ডিকেটস দ্য নাম্বার অফ মোলস অফ সলিউট পার কেজি অফ সলভেন্ট, তার মানে এইখানে কিন্তু সলিউশন বলেনি, আগেরটার ক্ষেত্রে কিন্তু সলিউশন ছিল, এখানে কিন্তু সলিউশন না, এখানে কিন্তু সলভেন্ট, এটা যাতে খেয়াল থাকে, এটা কিন্তু সলভেন্ট বলেছে, আগেরটার ক্ষেত্রে সলিউশন ছিল। তাহলে বাই ডেফিনেশনটাকে যদি আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে যদি ভাবি তাহলে মোলালিটি ইকুয়াল টু মোলস অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি, তার মানে পার কেজি 1 কেজি সলভেন্টে কত মোল অফ সলিউট আছে, আর মোল অফ সলিউট আমরা ইজিলি বার করতে পারবো। তাহলে মোল অফ সলিউট, তাহলে মোলস অফ সলিউট কি করে বার করবো? মোল অফ সলিউট ওয়েট বাই মলিকুলার ওয়েট, ঠিক আছে? তাহলে ওয়েট বাই মলিকুলার ওয়েট, তাহলে মলিকুলার ওয়েট বাই মলিকুলার ওয়েট করলে আমরা মোল অফ সলিউট পেয়ে যাব, আর আমরা যদি সলভেন্টের মাস জানি তাহলে ইজিলি আমরা মোলালিটি বার করতে পারবো। তাহলে মোলালিটি ইন্ডিকেটস দ্য মোলস অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট, এখানে কিন্তু ভলিউম না, এখানে হচ্ছে মাস অফ সলভেন্ট, আর
এখানে কিন্তু সলিউশনের ব্যাপার নেই, এখানে কিন্তু মাস অফ দ্য সলভেন্ট, শুধুমাত্র সলভেন্টে 1 কেজি সলভেন্টে আমার কত মোল অফ সলিউট আছে সেইটাকে কিন্তু আমরা মোলারিটি বলি। তাহলে এই সেন্সগুলো যাতে ক্লিয়ার থাকাটা খুব দরকার। মোলারিটি কি ছিল? মোলস অফ দ্য সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন 1 লিটার। তার মানে ওইখানে কিন্তু সলিউশনের ভলিউম ছিল, ওইখানে সলভেন্ট না, সলিউশনের ভলিউম। কিন্তু আমার এইখানে মোলারিটিতে বলতে গেলে বলছি আমরা মোলস অফ দ্য সলিউট বাই মাস অফ দ্য সলভেন্ট। এখানে কিন্তু সলভেন্টকে বলছি পার কেজি। তাহলে 1 কেজি সলভেন্টে যত মোলস অফ সলিউট থাকে সেটা কিন্তু মোলারিটি। ক্লিয়ার? সো এইবার আমরা যদি একইভাবে এই স্টেটমেন্টটাকে দেখি 1.5 এম HCl সলিউশন, এখানে কি এম আছে? স্মল এম। স্মল এম মানেই কিন্তু মোলারিটি, এটাতে খেয়াল থাকে, আমরা একটু আগেই বললাম। তাহলে স্মল এম মানে কিন্তু মোলারিটি, এখানে কিন্তু মোলারিটি না। তাহলে মোলারিটি, মোলারিটি মানে আমার সলভেন্ট, 1 কেজি সলভেন্টে কত আছে। তার মানে এইটাকে যদি আমরা স্টেটমেন্ট ওয়াইজে লিখতে যাই তাহলে লিখবো 1.5 মোলস অফ HCl ইজ প্রেজেন্ট ইন 1 কেজি অফ দ্য সলভেন্ট। তাহলে এখানে যদি আজকে 1 বসাই তাহলে এইটা হবে স্মল এম ইকুয়াল টু মোলস অফ সলিউট। তার মানে আমরা এই যে 1 কেজি অফ সলভেন্টকে যদি ফিক্স করে দিই, সলভেন্ট যদি আমরা 1 কেজি ভাবি, তাহলে যেটা হবে তার মোলারিটি সেটাই তার মোল বেসিক্যালি। যখন নিচেরটা ফিক্স, নিচেরটা যখন 1 কেজি, মাস অফ দ্য সলভেন্ট যখন আমার 1 কেজি, তখন কিন্তু মোলারিটি ইকুয়াল টু মোলস অফ দ্য সলিউট। তার মানে আগের ক্ষেত্রেও তাই ছিল, শুধু আমরা অ্যাপ্রোচটা আলাদা ছিল। আগের কেসে যখন ভলিউম অফ দ্য সলিউশন ইন লিটার যখন আমরা 1 লিটার ধরেছিলাম, তাহলে মোলারিটি ইকুয়াল টু মোলস অফ সলিউট ছিল। আজকে আমরা মাস অফ দ্য সলভেন্ট ধরে নিলাম 1 কেজি, তার মানে নিচটা হচ্ছে ফিক্সড, তার মানে ডিনোমিনেটর 1 কেজি। তাহলে ডিনোমিনেটর যদি 1 হয় তার মানে এই স্মল এম ইকুয়াল টু মোলস অফ সলিউট। তার মানে আজকে এখানে 1.5 এম HCl মানে বোঝাবে যে 1.5 মোল HCl সলিউশন ইন 1 কেজি অফ দ্য সলভেন্ট। এরপর আরেকটা ইম্পর্টেন্ট টার্ম দেখবো, সেটা খুব খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নর্মালিটি। আমরা কি কি দেখলাম? মোলারিটি দেখলাম, মোলারিটি দেখলাম, এবার নর্মালিটি। তার মানে নর্মালিটি বলছে বাই ডেফিনেশন, নর্মালিটি ইন্ডিকেটস দ্য নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট। তার মানে এখানে কিন্তু গ্রাম ইকুইভ্যালেন্ট বার করতে হবে কার? সলিউটের, পার লিটার অফ দ্য সলিউশন। বাকি সব একই থাকবে। মোলারিটিতে কি ছিল? নাম্বার অফ মোলস অফ সলিউট ডিজলভড ইন পার লিটার অফ দ্য সলিউশন, শুধু এখানে মোলস অফ সলিউট ছিল। কিন্তু আজকে এইটা কিন্তু নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ দ্য সলিউট। তার মানে আজকে আমাদের কিন্তু জাস্ট মোলারিটি থেকে যখন নর্মালিটিতে গেলাম তখন কিন্তু চেঞ্জ হলো জাস্ট নিউমারেটার, কারণ ডিনোমিনেটর কিন্তু একই আছে, ডিনোমিনেটর ভলিউম অফ দ্য সলিউশন ইন লিটার, কিন্তু আমাদের নিউমারেটারে চেঞ্জ হয়েছে, নিউমারেটার হয়েছে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট। এইবার নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ দ্য সলিউট, তার মানে প্রথম কোশ্চেনই আসবে যে গ্রাম ইকুইভ্যালেন্ট কি করে ক্যালকুলেট করব। আমরা দেখো মোল ক্যালকুলেট করতে পেরেছি। তাহলে মোল ক্যালকুলেট মানে আমরা দেখেছিলাম যে ওয়েট বাই মলিকুলার ওয়েট, তাহলে ওয়েট বাই মলিকুলার ওয়েট, তার মানে এইভাবে কিন্তু আমরা মোল ক্যালকুলেট করেছিলাম। কিন্তু আজকে তো এখানে মোল দিয়ে আমার কাজ নেই, আমরা হচ্ছে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট আগে বার করবো অফ দ্য সলিউট। তার মানে আজকে আমাদের ফার্স্ট টার্গেট হবে যে এরকম নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট বার করা, তার আগে ইকুইভ্যালেন্ট ওয়েট বার করা। তাহলে আমরা যদি ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে পারি, গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে পারি, তাহলে নর্মালিটি বার করবো। তার মানে আমরা কিন্তু 1 বাই 1 যাচ্ছি। তার আগে তার মানে সবচেয়ে প্রথম টার্গেট যেটা বার করতে হবে আমাকে, বা যেটা বুঝতে হবে, এরকম গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট কি করে বার করব। তাহলে আমরা যদি গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট একবার বার করতে পারি, তারপর তো ভলিউম অফ দ্য সলিউশন ইন লিটার যদি আমরা ডিভাইড করি 1 লিটারে কত আছে সেটাই হবে নর্মালিটি। আমরা পরের স্লাইড দেখলে আরও বেশি ক্লিয়ার হবে। পরের স্লাইডে যাচ্ছি। পরের স্লাইডে দেখো গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট আর ইকুইভ্যালেন্ট ওয়েট দুটোই আর কি বার করেছে। তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট বলছে মলিকুলার ওয়েট বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। তার মানে গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েটটা কি বলছে? গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েটটা বলছে মলিকুলার ওয়েট বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। তার মানে আমাদের হাতে যদি ইকুইভ্যালেন্ট ওয়েটটা জানা থাকে, তাহলে মলিকুলার ওয়েটের সাথে যদি আমি ইকুইভ্যালেন্ট ওয়েটটাকে ডিভাইড করি, তাহলেই কিন্তু আমরা গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট পেয়ে যাব। তার মানে তোমাকে প্রথমেই যেটা করতে হবে, প্রথম যেটা কাজ করতে হবে, ইকুইভ্যালেন্ট ওয়েটটা বার করতে হবে। তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়া তোমাকে যেটা মিট আপ করতে হবে সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেশন। তুমি যদি ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করতে পারো, তাহলে মলিকুলার ওয়েটের সাথে ডিভাইড করবে ইকুইভ্যালেন্ট ওয়েট, গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট পাবে। গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট যখন পেয়ে গেলে তাহলে কিন্তু তুমি নর্মালিটি পাবে, ঠিক আছে? কারণ ভলিউম অফ দ্য সলিউশন পার লিটার সলিউশনে আমার যত গ্রাম ইকুইভ্যালেন্ট থাকে সেটাই নর্মালিটি। তাহলে আজকে খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এর পরের ডিসকাশনটা, যে ইকুইভ্যালেন্ট ওয়েট কি করে বার করব। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট কি করে বার করব? তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট বার করার কিন্তু ডিফারেন্ট কেসে ডিফারেন্ট টাইপ হচ্ছে আমরা অ্যাডপ্ট করি ফর্মুলা। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে মলিকুলার ওয়েট বাই
ভ্যালেন্সি ফ্যাক্টর, আমরা হচ্ছে এখানে সব কম্পাউন্ড ধরে নিয়েছি, এই জন্য মলিকুলার ওয়েট বলছি। অ্যাটমিক ওয়েট যদি আমরা অ্যাটম ভাবতাম তাহলে অ্যাটমিক ওয়েট বলতাম, এখানে সব হচ্ছে আমরা মলিকুলার কম্পাউন্ড ধরবো, তার মানে এখানে মলিকুলার ওয়েট উইল বি অ্যাপ্লিকেবল। তার মানে আমরা এখানে যেটা দেখতে চাইছি ইকুইভ্যালেন্ট ওয়েট, আর এই ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে মলিকুলার মাস বা মলিকুলার ওয়েট বাই ভ্যালেন্সি ফ্যাক্টর। এই যে ভ্যালেন্সি ফ্যাক্টর, এই ভ্যালেন্সি ফ্যাক্টরটাই কিন্তু আসল, এই ভ্যালেন্সি ফ্যাক্টরটা কিন্তু চেঞ্জ হবে ফর ডিফারেন্ট কাইন্ডস অফ স্পিসিস। তার মানে আমরা এই স্পিসিসগুলোকে কিন্তু ডিফারেন্ট কাইন্ডে আগে ভেঙে ফেলবো, যে কেউ অ্যাসিড হবে, কেউ বেস হবে, কেউ সল্ট হবে, ঠিক আছে, কেউ আবার রিডাকশন অক্সিডেশন রিডাকশন করবে। তাই ওদের ওপর বেস করে কিন্তু ভ্যালেন্সি ফ্যাক্টরটা কিন্তু চেঞ্জ হবে। এই পরের স্লাইড দেখলে কিন্তু আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে কী করে আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে পারি। আর আমরা যখন ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে পারবো তাহলে আমরা গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েটও বার করতে পারবো, যে মলিকুলার ওয়েট বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। আর আমরা যখন গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েটটা বার করতে পারবো তাহলে কিন্তু আমরা নর্মালিটিও বার করতে পারবো, কারণ নর্মালিটি ইকুয়াল টু নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট বাই ভলিউম অফ দ্য সলিউশন লিটার। তার মানে এই যে স্লাইডগুলো করতে করতে যাচ্ছি সবাই কিন্তু কপি করতে করতে যেও, নাহলে আলটিমেটলি কোনো লাভ হবে না, এগুলো কিন্তু এখানেই থেকে যাবে। তাই এইগুলো কিন্তু খাতার মধ্যে কপি যাতে থাকে তাহলে কিন্তু আমাদের একটা নোট তৈরি করতে কিন্তু সুবিধা হবে। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট বলতে গেলে আমাকে বেসিক্যালি যেটা বোঝাচ্ছে যে মলিকুলার ওয়েট বাই ভ্যালেন্সি ফ্যাক্টর, আর এই ভ্যালেন্সি ফ্যাক্টরকে আমরা স্মল এন দিয়ে কিন্তু ডিনোট করছি। স্লাইডে দেখতে পাচ্ছি ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেশন ফর ভেরিয়াস সাবস্টেন্স বলছি, যে ডিফারেন্ট সাবস্টেন্সের জন্য ডিফারেন্ট হবে। দেখো প্রথমে বলেছে অ্যাসিড, তার মানে অ্যাসিডের জন্য ইকুইভ্যালেন্ট ওয়েট আমরা হচ্ছে জাস্ট বলে দিচ্ছি একটার পর একটা, পরের স্লাইডে আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অ্যাসিড যদি হয় তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অ্যাসিড হবে মলিকুলার ওয়েট তো হবেই বাই বেসিসিটি অফ দ্য অ্যাসিড, ঠিক আছে, বাই বেসিসিটি অফ দ্য অ্যাসিড। এটার এক্সাম্পল দিয়ে আমি পরেরটায় বোঝাচ্ছি যে বেসিসিটি অফ দ্য অ্যাসিড মানে বলছে কতগুলো প্রোটন ডোনার বেসিক্যালি, ঠিক আছে। পরেরটা ইকুইভ্যালেন্ট ওয়েট অফ বেস, তার মানে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ বেস হবে মলিকুলার ওয়েট অফ বেস বাই অ্যাসিডিটি অফ বেস। তার মানে এখানে উল্টোটা, কটা OH মাইনাস দিচ্ছে মানে যটা OH মাইনাস দেবে তটাই তো আমার H প্লাস অ্যাকচুয়ালি নেবে। তার মানে এইখানে আমরা বেসিসিটি অফ অ্যাসিড বলতে গেলে কটা আমার H প্লাস বেসিক্যালি ডোনেট করছে সেটা আমরা দেখব। তাহলে এইখানে আমি পাশে লিখে রাখছি, এখানে হচ্ছে বেসিক্যালি H প্লাস ডোনেটটা দেখব, এইখানে আমরা OH মাইনাস ডোনেটটা দেখব যে কতগুলো OH মাইনাস বেসিক্যালি ডোনেট করছে। আর এইখানে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সল্ট বলেছে, যখন ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সল্ট বলবে তখন কিন্তু আমাদের যেটা মাথায় রাখতে হবে ভ্যালেন্সি অফ মেটাল অ্যাটম। আজকে তাহলে ধরো আমার সল্ট হচ্ছে MX, তাহলে আমার M এর ওপর ভ্যালেন্সি কত, M এর ওপর ভ্যালেন্সি যা হবে সেটাই কিন্তু এই যে ভ্যালেন্সি ফ্যাক্টর যেটা আমার ফর্মুলা ওয়েট বা মলিকুলার ওয়েট যাই ভাবি সেটার নিচে হবে, ঠিক আছে। তার মানে আমরা কিন্তু এই মলিকুলার ওয়েট বাই এন, এই এনগুলোকে জানার চেষ্টা করছি। তাহলে অ্যাসিডের ক্ষেত্রে এন কি হবে, যতগুলো H প্লাস দেবে, বেসের ক্ষেত্রে এন কি হবে, যতগুলো OH মাইনাস দেবে, তাহলে সল্টের ক্ষেত্রে এন কি হবে, ভ্যালেন্সি অফ দ্য মেটাল যা হবে। এইবার বাকি থাকলো রেডক্স রিঅ্যাকশন, যখন রেডক্স রিঅ্যাকশন হবে তাহলে রেডক্স রিঅ্যাকশনে মলিকুলার ওয়েট বাই চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার, তার মানে এইখানে কিন্তু কটা অক্সিডেশন নাম্বারে চেঞ্জ হয়েছে, তার মানে ডেল্টা অক্স, তাহলে অক্সিডেশন নাম্বারের চেঞ্জটা আমাকে ক্যালকুলেট করতে হবে এইখানে। তাহলে এইখানে আমরা ভ্যালেন্সি ক্যালকুলেট করছি মেটালের, এখানে আমরা অক্সিডেশন স্টেটের চেঞ্জ ক্যালকুলেট করছি, এখানে OH মাইনাস কটা ডোনেট করছে সেটা ক্যালকুলেট করছি বেসের জন্য, আর অ্যাসিডের জন্য H প্লাস ডোনেট কটা করছে সেটা ক্যালকুলেট করছি। তার মানে এই যে ডিফারেন্ট ক্যালকুলেশন করলাম কার জন্য, টু ফাইন্ড আউট দ্য ডিফারেন্ট ভ্যালুস অফ এন ইন ডিফারেন্ট কেসেস। তার মানে আমরা কিন্তু বেসিক্যালি যেটা করলাম এই যে ভ্যালেন্সি ফ্যাক্টর এন ক্যালকুলেশন ইজ ডিফারেন্ট ইন নেচার ফর ডিফারেন্ট স্পিসিস। সো এই স্লাইডে দেখতে পাচ্ছি আরেকটা ইম্পর্টেন্ট টার্ম মোল ফ্র্যাকশন। এই যে যখনই দেখছি ফ্র্যাকশন তার মানে বুঝতে পারছি যে ওপরে যেটা থাকবে, ওপরে তো মোলস অফ সলিউট বাই টোটাল মোলস অফ দ্য সলিউশন। আমরা ফ্র্যাকশন যখন বলছি, আমরা যখন ফ্র্যাকশন বলি টোটালে কত তখন সেটা বুঝি, আউট অফ টোটাল সেটা আমার ভাগটা কত। তার মানে এখানে কার ভাগ নিয়ে কথা বলবো, স্ট্রেংথ যখন বার করছি, স্ট্রেংথ মানেই সলিউট, তার মানে আমরা প্রথম থেকেই বলছি এটা কিন্তু সলিউটের স্ট্রেংথ। তার মানে যখনই সলিউটের স্ট্রেংথ কার ওপর, আউট অফ দ্য টোটাল মোলস অফ দ্য সলিউশন, তার মানে মোল ফ্র্যাকশন মানে ইন্ডিভিজুয়াল মোল বাই টোটাল মোল। তাহলে মোল ফ্র্যাকশনে কিন্তু আরেকটা নাম আমরা লিখে রাখি, মোল ফ্র্যাকশন এক্স মানে আমরা আরেকভাবে এটাকে দেখতে পারি ইন্ডিভিজুয়াল মোল বাই টোটাল মোল, এটাতে খেয়াল থাকে। তাহলে টোটাল মোল কার অফ দ্য সলিউশন, ঠিক আছে, টোটাল মোল অফ সলিউশন, তাহলে ইন্ডিভিজুয়াল মোল বাই টোটাল মোল অফ দ্য সলিউশন। তার মানে আমরা এবার এক্সপ্রেশনটার দিকে তাকাই, এক্সপ্রেশনে দেখতে পাচ্ছি যে এক্স মানে মোল ফ্র্যাকশন,
ইকুয়াল টু মোলস অফ দ্য সলিউট তো ছিলই বাই টোটাল মোলস অফ সলিউশন। সলিউশনে কারা কারা থাকে, সলিউট আর সলভেন্ট। তাহলে এন, স্মল এন, আমরা মোল জানি স্মল এন দিয়ে রিপ্রেজেন্ট করে, তাহলে স্মল এন অফ দ্য সলিউট বাই স্মল এন অফ দ্য সলিউট প্লাস স্মল এন সলভেন্ট। ঠিক আছে, তার মানে আমরা টোটাল মোলস অফ দ্য যখন সলিউশন ভাবছি সেখানে কিন্তু সলিউট আর সলভেন্ট দুজনকেই কাউন্ট করতে হবে। তার মানে মোল ফ্র্যাকশন ইন্ডিভিজুয়াল মোল বাই টোটাল মোল। তার মানে সলিউশনে আজকে যদি আমার সাপোজ এরকম এ প্লাস বি প্লাস সি থাকে, ঠিক আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি, তাহলে টোটাল মোল ফ্র্যাকশন কত হবে? তাহলে টোটাল মোল ফ্র্যাকশন তো আমার ওয়ানই হবে, কারণ মোল ফ্র্যাকশন টোটালটা কিন্তু ওয়ান। এই এক্স এ, এক্স বি, এক্স সি তিনটেকে মিলে কিন্তু আমরা টোটালটাকে কিন্তু ওয়ান ধরেছি, তাহলে টোটালটা ওয়ান হবে, এটা বুঝতেই পারছি টোটালটা ওয়ান হবে। কিন্তু আজকে যদি বলতাম এক্স এ কত, তাহলে এক্স এর এক্সপ্রেশনটা কি লিখতাম আমরা? এক্স এ ইকুয়াল টু আমার ইন্ডিভিজুয়াল মোল, কার মোল? এন এ বাই টোটাল মোল। টোটাল কি কি স্পিসিস আছে? এন এ প্লাস এনপি প্লাস এনসি। তার মানে এইভাবে কিন্তু আমরা মোল ফ্র্যাকশন বার করতে পারি। ঠিক আছে, তার মানে ইন্ডিভিজুয়াল মোল বাই টোটাল মোল অফ দ্য সলিউশন। তার মানে সিস্টেমে 4টে কম্পোনেন্ট থাক, 5টা কম্পোনেন্ট থাক, ডাজেন্ট ম্যাটার, তোমার যেইটার মোল বার করতে চাইছো সেই কম্পোনেন্টের মোল বাই টোটাল মোলস অফ দ্য সলিউশন। কতগুলো স্পিসিস আছে তার সবকটা মোলের হচ্ছে কি সামেশন। তাহলে মোল ফ্র্যাকশন কিন্তু খুব ইজি, ইন্ডিভিজুয়াল মোল বাই টোটাল মোল অফ দ্য সলিউশন, এটা যদি খেয়াল থাকে তাহলে কিন্তু মোল ফ্র্যাকশন আমরা ইজিলি বার করতে পারবো। সো এই স্লাইডে দেখছি পিপিএম। পিপিএম এক্সপ্রেস করতে গেলে খুব ইজিলি আমরা এক্সপ্রেস করতে পারবো মাস অফ দ্য সলিউট বাই মাস অফ দ্য সলভেন্ট ইন্টু 10⁶। তাহলে আমাকে এখানে যেটা মাথায় রাখতে হবে, এই 10⁶, এইটাই এখানের ইম্পর্টেন্ট আর কি কি টার্ম। তার মানে মাস অফ দ্য সলিউট বাই মাস অফ দ্য সলভেন্ট, তাহলে মাস অফ দ্য সলিউট বাই মাস অফ দ্য সলভেন্ট করে ইন্টু 10⁶ যদি আমি করি তাহলে কিন্তু আমার সেটাকে বলবো আমরা পিপিএম, তার মানে পার্টস পার মিলিয়ন। এইখানে দেখো দিয়েছে একটা সলিউশনের স্ট্রেংথ 5 ppm, তার মানে এইটাকে ইন ওয়ার্ডসে আমরা কি করে লিখবো যে 5 গ্রাম অফ দ্য সলিউট ইজ প্রেজেন্ট ইন 10⁶ গ্রাম সলভেন্ট। তার মানে 10⁶ গ্রাম সলভেন্টে আমার যত আমার গ্রাম অফ সলিউট থাকবে সেইটাই তাহলে পিপিএম। তার মানে পিপিএম বোঝার খুব ইজি ওয়ে হচ্ছে 10⁶ সলভেন্টে, 10⁶ গ্রাম সলভেন্টে যত গ্রাম সলিউট থাকবে সেটাই তাহলে পিপিএম। তার মানে আমার কাছে আজকে মাস অফ দ্য সলিউট বাই মাস অফ দ্য সলভেন্ট ইন্টু 10⁶। তার মানে এইটা যদি আমরা মাথায় রাখি একবার তাহলে কিন্তু খুব ইজিলি আমরা পিপিএম দিয়ে ক্যালকুলেশন করতে পারবো। তাহলে এই যে আর্টটা শিখেছিলাম সেই আর্টটাকে কিন্তু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে কিন্তু আমরা ডিটেলে স্টাডি করলাম। তাহলে এই আর্টটাকে কিন্তু প্র্যাকটিসে রাখতেই হবে। এইবার খুব ইম্পর্টেন্ট একটা কথা বলবো যে টেম্পারেচার ডিপেন্ডেন্স কি করে, এই যে 8টা কনসেন্ট্রেশন টার্ম বললাম ডিফারেন্ট ডিফারেন্ট, তারা টেম্পারেচারের সাথে কি করে ভ্যারি করে। দেখো টেম্পারেচার ডিপেন্ডেন্স অন কনসেন্ট্রেশন টার্ম, ওই কনসেন্ট্রেশন ভ্যালুগুলো, কনসেন্ট্রেশন টার্মগুলো টেম্পারেচারের সাথে সাথে ডিপেন্ডেন্সটা আমাকে দেখতে হবে। খুব ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য কিন্তু এই কোয়েশ্চেনটা, এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা যদি টেম্পারেচারের এফেক্ট যদি আগে ভাবি, তাহলে টেম্পারেচার বাড়লে বেসিক্যালি কি হয়, টেম্পারেচার বাড়লে আমাদের এক্সপানশন হয়। তাহলে আমরা ভলিউম অফ দ্য লিকুইডের ভলিউম কি হবে, ভলিউম অফ দ্য লিকুইড কিন্তু কমবে, কারণ ভলিউম অফ দ্য লিকুইড কমবে কারণ সেইটাই তো গ্যাসে কনভার্ট হচ্ছে। খুব ভালো করে বুঝবো, টেম্পারেচার বাড়লে লিকুইডের ভলিউম কমছে, গ্যাসের ভলিউম বাড়ছে, তার মানে আমার চেঞ্জ হচ্ছে। তার মানে এই যে মোলারিটি আর নর্মালিটি এই দুটোর নিচেই কিন্তু লেখা ছিল ভলিউম অফ দ্য সলিউশন। তার মানে মোলারিটি নর্মালিটি দুজনের নিচেই কিন্তু ভলিউম অফ দ্য সলিউশন ছিল। তার মানে কনসেন্ট্রেশনের টার্মে যদি ভলিউম অফ দ্য সলিউশন কথাটা লেখা থাকে তার মানে কিন্তু সেটা কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট, তার মানে সেটা কিন্তু টেম্পারেচার বাড়লে বা কমলে ওইটা কিন্তু চেঞ্জ হবে। তার মানে এই যে মোলারিটি আর নর্মালিটি এই দুটো কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট, তাহলে টি ডিপেন্ডেন্ট, এই দুটোই কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট, কারণ ওদের সাথে কিন্তু ওদের ওই নামের সাথে কিন্তু ভলিউম কথাটা আছে, আর ভলিউম কথা থাকলে ভলিউম চেঞ্জ হয় টেম্পারেচার বাড়লে, তাহলে টেম্পারেচারের সাথে যদি টেম্পারেচার চেঞ্জ হওয়ার সাথে যদি ভলিউম চেঞ্জ হয় তাহলে এর স্ট্রেংথও চেঞ্জ হবে। তাহলে এই দুটো কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট, তাহলে এখানে কিন্তু টিক করা আছে মানে টেম্পারেচারের সাথে কিন্তু ওরা কিন্তু ভ্যারি করবে। কিন্তু এই যে তিনটে লাস্ট দেখছি, এই তিনটে যেটা লাস্ট দেখছি এইখানে কিন্তু কোনো রকম ভলিউম কথা নেই। দেখো মোলালিটিতে কি ছিল, মোলস অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি, তার মানে সেখানে কিন্তু ভলিউমের কোনো কিছু ছিল না, তার মানে এইখানে কোনো ভলিউমের কোনো কথা দেখিনি আমরা। তাহলে এইখানেও দেখিনি মোল ফ্র্যাকশন, মোলস অফ দ্য সলিউট বাই মোলস অফ সলিউশন, তার মানে এইখানেও দেখিনি পার্টস পার মিলিয়ন পিপিএম করার সময় আমরা সেখানেও কিন্তু দেখিনি, সেখানেও কিন্তু ভলিউমের কোনো কথা দেখিনি, সেখানে মাস অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন্টু 10⁶। তার মানে এরা কিন্তু টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, তার মানে কোয়েশ্চেনটা আসে এদের মধ্যে কারা
টেম্পারেচারের সাথে ডিপেন্ড করে না। তাহলে এই তিনটে হচ্ছে সেই আর কি কনসেন্ট্রেশন টার্ম, যাদের কিন্তু টেম্পারেচার বাড়াও কমাও এদের কিন্তু স্ট্রেংথে কিন্তু খুব একটা আর কি চেঞ্জ হয় না, কারণ টেম্পারেচারের সাথে কোনো ডিপেন্ডেন্সি নেই। কারণ টেম্পারেচার মানে সাথে যে ডিপেন্ড করবে টেম্পারেচার সাথে সেটা হচ্ছে ভলিউম, কিন্তু এদের টার্মে কিন্তু আমরা ভলিউম দেখতে পাই না। তাই এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কোনো এমসিকিউর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু এমসিকিউর জন্য আইডিয়াল কোয়েশ্চেন, যে কে টেম্পারেচারের সাথে ডিপেন্ড করে আর কে টেম্পারেচারের সাথে ডিপেন্ড করে না। যেখানে যেখানে ভলিউম দেখবো সেইটা যেটা টার্মে ভলিউম দেখবো সেখানে টেম্পারেচার ডিপেন্ডেন্সি আছে, আর যেখানে যেখানে ভলিউম দেখবো না সেখানে কিন্তু টেম্পারেচারের ডিপেন্ডেন্সি নেই, সোজা কথা। সো এই স্লাইডে আমরা দেখছি সলিউবিলিটি অফ গ্যাস ইন লিকুইড। তাহলে এইটা পড়তে গেলে যেটা দিয়ে আমাকে শুরু করতে হবে সেটা হচ্ছে হেনরিস ল। আমরা যেটা দেখছি এই ফটোটা হচ্ছে উইলিয়াম হেনরি। আর অ্যাকর্ডিং টু দ্য হেনরিস ল কি বলছে দেখো, দ্য অ্যামাউন্ট অফ গ্যাস dissolves in a given liquid is directly proportional to the partial pressure of that gas. তার মানে বলছে যত আমরা প্রেসার বাড়াবো তত আমাদের সলিউবিলিটি অফ দ্য গ্যাস দেখতে পারবো ইন দ্যাট লিকুইড, ঠিক আছে। তার মানে আমরা এই দুটো সিস্টেম দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট, এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট। এইবারে ইনিশিয়াল থেকে যখন ফাইনালে গেলাম তাহলে এইখানে কিন্তু আমার এইটা হচ্ছে ওপর পার্টটা গ্যাস আর এটা হচ্ছে লিকুইড, ঠিক আছে। এটা হচ্ছে লিকুইড পার্ট, এইটা হচ্ছে গ্যাসিয়াস পার্ট, এটা হচ্ছে লিকুইড পার্ট, এটা হচ্ছে গ্যাসিয়াস পার্ট। তার মানে এই যে গ্যাস মলিকুলগুলো মুভ করছে কিছু ওপরে আর কিছুটা সলিউবেল হয়েছে, নিচে কিছুটা সলিউবেল আছে। কিন্তু এইখান থেকে যখন আমরা এই কেসে গেলাম, এটা হচ্ছে ফাইনাল কেস, ঠিক আছে, ফাইনাল। তাহলে এইখানে দেখতে পাচ্ছি ফার্স্ট অফ অল যে এইখানে আমরা কি করছি, যে সো এইটা হচ্ছে ফাইনাল। তার মানে এইখানে দেখতে পাচ্ছি যে এইখানে যতগুলো নাম্বার অফ গ্যাস মলিকিউল ইন লিকুইডে ছিল এখানে কিন্তু নাম্বার অফ গ্যাস মলিকিউল ইন লিকুইড ফেজ বেড়েছে। তার মানে এইখানে বুঝতে পারছি ফাইনালে কিন্তু সলিউবিলিটি বেড়েছে। তাহলে এই যে সলিউবিলিটি বাড়বে, তাহলে এই যে সলিউবিলিটি কেন বাড়লো, কারণ সলিউবিলিটি বাড়ার পেছনে ছিল আমার এইখানে প্রেশার। তার মানে এইখানে যে প্রেশারটা দিচ্ছি এখানে নিশ্চয়ই তাহলে প্রেশার ওপর দিয়ে অ্যাপ্লাই করছি। তাহলে যত বেশি প্রেশার অ্যাপ্লাই করব গ্যাস মলিকিউলগুলো কিন্তু খুব ভালো করে মিক্স আপ হবে। তাহলে যত বেশি গ্যাস মলিকিউলগুলো মিক্স আপ হবে তত ভালো সলিউবেল হবে। সলভেন্টের সাথে গ্যাস মলিকিউলগুলো ইন্টারঅ্যাক্ট না করে তাহলে আমার সলিউবেল হবে কি করে? তাহলে সলিউবেল হতে গেলে ইন্টারঅ্যাক্ট করতে হবে। তাহলে ইন্টারঅ্যাক্ট করতে গেলে কাছাকাছি আসতে হবে। তাহলে আজকে যদি আমি প্রেশার বাড়াই, প্রেশার বাড়ালে কিন্তু বেশি বেশি গ্যাস মলিকিউল সলিউভেন্টের সাথে আমার বেশি বেশি ইন্টারঅ্যাক্ট করবে। যত বেশি বেশি ইন্টারঅ্যাক্ট করবে তত বেশি সলিউবেল হবে। তাহলে আমরা কিন্তু খুব ইজিলি বলতে পারলাম যে যদি আমি প্রেশার বাড়াই তাহলে প্রেশার বাড়ালে কিন্তু গ্যাসের সলিউবিলিটি কিন্তু আমার বাড়ে। তাহলে যত আমরা প্রেশার বাড়াবো তাহলে গ্যাসের সলিউবিলিটি বাড়বে। এই যে গ্যাসের সলিউবিলিটি বাড়ছে মানে কি, নাম্বার অফ গ্যাস মলিকিউলস বাড়ছে, অ্যামাউন্ট বাড়ছে, অ্যামাউন্টের থেকে আমরা কোথায় চলে গেলাম, স্ট্রেংথ বাড়ছে। তার মানে আমরা এটা তো বলতেই পারি যে এই যে পি কিন্তু প্রপোর্শনাল হবে কনসেন্ট্রেশন বা স্ট্রেংথ। এইখানে কিন্তু আমরা মোল ফ্র্যাকশন স্টাডি করি। তার মানে এর পরের স্লাইডেই আমরা দেখছি যে হেনরিস ল অনুযায়ী যে পি শুড বি প্রপোর্শনাল টু এক্স। তার মানে আমরা উল্টো করেই যদি ভাবি যে যত আমরা প্রেশার বাড়াবো তত কিন্তু আমাদের এক্সটা কি, এক্স হচ্ছে মোল ফ্র্যাকশন অফ দ্য গ্যাস ইন লিকুইড। তার মানে এই যে মোল ফ্র্যাকশন অফ দ্য গ্যাস ইন লিকুইড মানে অ্যামাউন্ট অফ গ্যাস ইন লিকুইড কিন্তু বাড়ছে উইথ ইনক্রিজিং দ্য প্রেশার। তাহলে হেনরিস ল খুব সিম্পল, এই লগুলো খুব সিম্পল যদি সিম্পল করে ভাবি, যত আমরা প্রেশার বাড়াচ্ছি তত বেশি বেশি গ্যাস ডিসলভ করছে, ঠিক আছে। এটা হচ্ছে হেনরিস ল। তো আমরা লাস্ট স্লাইডে যেটা দিয়ে শেষ করেছিলাম, এইখানে দেখো যে পি পার্শিয়াল প্রেশার প্রপোর্শনাল টু বলেছিলাম যে আমার কনসেন্ট্রেশন এক্স। তাহলে এই প্রপোর্শনালিটি তুলতে গেলে একটা আমার কনস্ট্যান্ট লাগবে। আমরা এই কনস্ট্যান্টটা হচ্ছে হেনরিস কনস্ট্যান্ট, যেহেতু হেনরি প্রথম বলেছিল এটা সেই জন্য হেনরিস কনস্ট্যান্ট। তার মানে এই যে পি প্রপোর্শনাল টু এক্স আছে এটাকে তুলে আমরা পি ইকুয়াল টু কে এইচ এক্স করলাম, যেখানে পি দিচ্ছি পার্শিয়াল প্রেশার অফ দ্য সলিউট, এক্স হচ্ছে মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট, আর কে এইচ হচ্ছে আমার হেনরিস ল কনস্ট্যান্ট হুইচ ইজ ডিফারেন্ট ফর ইচ সলিউট সলভেন্ট সিস্টেম। তার মানে এই কে এইচটা কিন্তু সবার জন্য সেম না, এইটা কিন্তু ভ্যারি করবে, ডিফারেন্ট সলিউট সলভেন্ট পেয়ারের ওপর কিন্তু ডিফারেন্ট আর কি ভ্যালুটা থাকবে। তার মানে আমরা আরেকটা জিনিস যদি একটু ভালো করে বুঝি যে এই নোটে যেটা লেখা আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা বোঝা যে গ্রেটার দ্য ভ্যালু অফ কে এইচ লেসার উইল বি দ্য সলিউবিলিটি। আজকে যদি তোমাকে এ বি করে দুটো সিস্টেম দেয় যে তার কে এইচগুলো বলে দেয়, তাহলে কার কে এইচ দিয়ে আমরা বলতে পারবো যে কার সলিউবিলিটি বেশি হবে। দেখো আমরা যদি কে এইচকে লিখি তাহলে কে এইচ অ্যাকচুয়ালি কি, কে এইচ ইকুয়াল টু পি বাই এক্স। তার মানে আমরা এইটা বলতে পারবো যত আমাদের কে এইচ যত বাড়বে তার মানে আমরা এইটা বেসিক্যালি কমছে,
এইটা বেসিক্যালি কমছে, এইটা কমলেই তো কেএইচ বাড়বে, তাহলে কেএইচ বাড়তে গেলে আমার এক্সটা কমছে, মোল ফ্র্যাকশন কমছে, আর মোল ফ্র্যাকশন অফ কার, মোল ফ্র্যাকশন মানে কি, মোল ফ্র্যাকশন অফ দ্য গ্যাস ইন দ্য সলভেন্ট, তার মানে মোল ফ্র্যাকশন কমছে মানে আমার সেখানে সলিবিলিটি কমছে। তার মানে এইটা যাতে খেয়াল থাকে যে আমরা বেসিক্যালি বলছি যে গ্রেটার দ্য ভ্যালু অফ কেএইচ লেসার উইল বি দ্য সলিবিলিটি, তার মানে কেএইচ ইকুয়াল টু এখান থেকে বলতে পারি পি বাই এক্স, তাহলে পি বাই এক্স, কেএইচ বাড়তে গেলে, কেএইচ যদি বাড়তে হয়, এটাকে যদি বাড়তে হয়, তাহলে এক্স কে কমতে হবে, এক্স কে কমলে সলিবিলিটি কমে যায়, তার মানে আমরা এইবার এইটার সাথে এটা কানেক্ট করি, যদি কেএইচ বাড়ে তাহলে তার সলিবিলিটি কমে, তাহলে এ বির মধ্যে ধরো এর কেএইচ বেশি তাহলে তার সলিবিলিটি কম, এটা যদি খেয়াল থাকে, তার মানে যার কেএইচ ভ্যালু বেশি হবে তার সলিবিলিটি কম হবে, এটা যাতে খেয়াল থাকে। সো এই স্লাইডে আমরা দেখছি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ হেনরিস ল। যে কোনো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আঁকতে গেলে আমরা আগে মাদার ইকুয়েশন আঁকবো, তার মানে মাদার ইকুয়েশন থেকে কিন্তু বেসিক্যালি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলো করা হয়। তাহলে আজকে হেনরিস লর তুমি গ্রাফটা আঁকতে চাইছো, তাহলে তোমার মাদার ইকুয়েশনটা সেই হেনরিস লর ইকুয়েশনটা হওয়া উচিত। তাহলে তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কী ছিল, পার্শিয়াল প্রেশার ইকুয়াল টু কে এইচ ইন্টু এক্স, কেএইচ ইন্টু এক্স। তাহলে এইখানে আমরা বুঝতে পারছি যদি আমরা এই যে কেএইচটাকে বাদ দিই তাহলে পার্শিয়াল প্রেশারকে বলতে পারি প্রপোর্শনাল টু এক্স, তাহলে এক্স ইন্ডিকেট করছিল আমার অ্যামাউন্ট অফ গ্যাস ডিজলভ ইন দ্য লিকুইড, তাহলে যত এক্স বাড়বে, বলছিলাম যত এক্স বাড়বে তত আমার সলিবিলিটি বাড়বে, তার মানে ঘুরিয়ে আমি বলতে পারি যে পার্শিয়াল প্রেশার যত বাড়বে, তাহলে পার্শিয়াল প্রেশার যত বাড়বে তত আমার এরকম সলিবিলিটিও বাড়বে। পার্শিয়াল প্রেশার বাড়লে যে সলিবিলিটি বাড়ছে, তাহলে আমরা বুঝতেই পাচ্ছি এখানে কিন্তু আমাদের লিনিয়ার কার্ভ হবে, ঠিক আছে, গ্রাফটা যাতে লিনিয়ার হবে, তার মানে এইটা আমরা লিনিয়ার হবে, তার মানে এইখানে গ্রাফটার দিকে যদি তাকাই, দেখো যত আমার এইখানে যা পার্শিয়াল প্রেশার ছিল তাহলে এইখানে আমার পার্শিয়াল প্রেশার বেশি, তাহলে যখন এইখানে পার্শিয়াল প্রেশার যা ছিল তাহলে সলিবিলিটি এতটা ছিল, যখন আমরা এইখানে গেলাম সলিবিলিটি কিন্তু এইখানে হয়ে গেছে, এতটা হয়ে গেছে। তার মানে যত আমরা লেফট থেকে রাইটে যাচ্ছি পার্শিয়াল প্রেশার যেমন বাড়ছে সলিবিলিটিও বাড়ছে, আর এদের গ্রাফটা কিন্তু লিনিয়ার কার্ভ। তার মানে এটাতে খেয়াল থাকে পরীক্ষায় যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনও দেয় যে চারটে গ্রাফ দিয়ে বললো কোনটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফর হেনরিস ল, তার মানে আমার যদি বেসিক জিনিসটা কনসেপ্ট যদি খেয়াল থাকে তার মানে আমরা কিন্তু গ্রাফের কোশ্চেনগুলো পারবো। মানে যত আমার এক্স এর অ্যামাউন্ট বাড়ছে তত আমার সলিবিলিটি বাড়ছে, তার মানে এক্স এর অ্যামাউন্ট কখন বাড়ে, যখন পার্শিয়াল প্রেশার বাড়ে, তাহলে যত পার্শিয়াল প্রেশার বাড়ছে তত এক্স বাড়ছে, তত সলিবিলিটি বাড়ছে, গ্রাফটা আমরা লিনিয়ার পাচ্ছি। সো এই স্লাইডে আমরা দেখবো অ্যাপ্লিকেশন অফ হেনরিস ল। শুরুতেই দেখো একটা থামস আপের ছবি, এইটা দেখে অন্তত এনার্জিটা আমরা পেয়ে যাই। তো এই যে থামস আপের ছবি, এই সাথে হেনরিস ল এর কি রিলেশন দেখো। সো এখানে যেটা দেখতে পাচ্ছি ব্ল্যাক পোর্শন তো দেখতেই পাচ্ছি, তার মানে যেটা মেজর পোর্শন সলভেন্ট, আর এই যে হোয়াইট পোর্শনটা এখানে দেখতে পাচ্ছি, এখানে এই হোয়াইট পোর্শনটা আছে, এইখানে কিন্তু গ্যাসগুলো ডিজলভ থাকে। তাহলে কি গ্যাস ডিজলভ আছে, এখানে কিন্তু CO2 গ্যাস ইজ ডিজলভ, তার মানে এখানে কিন্তু যেটা থাকে সেটা CO2 গ্যাস থাকে। এইবার যদি ডিজলভ থাকে, কিভাবে ডিজলভ থাকবে, গ্যাস মলিকিউলকে তুমি লিকুইডে ডিজলভ করতে চাইছো, তাহলে হাই প্রেশার ইজ রিকোয়ার্ড, তাহলে এখানে কিন্তু হাই প্রেশারে ডিজলভ থাকে, তার মানে এই যে ভেতরে প্রেশারটা থাকে খুব হাই, কার থেকে হাই, নর্মাল অ্যাটমসফেরিক প্রেশারের থেকে হাই, তার মানে গ্রেটার দেন 1 ATM, তার মানে নর্মাল অ্যাটমসফেরিক প্রেশার হচ্ছে 1 ATM, তার মানে এইখানে ভেতর কিন্তু 1 ATM এর বেশি থাকে। এইবার তুমি যদি ঢাকনাটা খোলো, ঢাকনাটা খুললে কি হবে, ও 1 ATM হয়ে গেল, ভেতরে তো ছিল বেশি, তুমি তাহলে প্রেশারটা বেসিক্যালি কমিয়ে দিলে, যখনই ঢাকনাটা খুলে দিলে তখন ওইটা অ্যাটমসফেরিক প্রেশার হয়ে গেল, তার মানে কিন্তু আমার প্রেশারটা কমে গেল। তাহলে প্রেশার কমে গেলে কি হয়, তাহলে সলিবিলিটি কমে যায়, তাহলে গ্যাস মলিকিউলগুলো কিন্তু ওপরের দিকে উঠতে শুরু করবে। তার মানে এইটা সবাই দেখেছি, এই জন্য বলে খুব ঝাঁকিয়ে যাতে না খুলি, আস্তে আস্তে খুলতে বলে, ঝাঁকিয়ে খুললে খুব তাড়াতাড়ি ওপর দিকে উঠে বাস্ট হতে পারে। তাহলে এই যে গ্যাসগুলো সলিবিলিটি তখনই বেশি থাকবে যখন হচ্ছে হাই প্রেশার থাকবে। যখন তুমি প্রেশার কমিয়ে দিচ্ছ তখন কি করবে, গ্যাসগুলো কিন্তু সিস্টেম থেকে বেরিয়ে যেতে চাইছে, তাহলে গ্যাসগুলো উঠে যাচ্ছে। তার মানে এরা কিন্তু একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল অফ হেনরিস ল। সেকেন্ড ইম্পর্টেন্ট এক্সাম্পল স্কুবা ডাইভার, যারা হচ্ছে সমুদ্রের নিচে হচ্ছে যায়, তাদের খুব মানে একটা কমন যে ডিজিজটা বা কমন আর কি পেইনফুল এফেক্টটা হয় সেটা হচ্ছে বেন্ড এফেক্টস, ঠিক আছে, কারণ সমুদ্রের তলে প্রেশার কিন্তু খুব বেশি থাকে, সেই প্রেশারে কিন্তু আমার গ্যাসগুলো হাইলি সলিউবল হয়, আর হাইলি সলিউবল হয়ে কিন্তু আমাদের ব্লাডে ঢুকতে থাকে, তাহলে আমাদের ব্লাডে হাই হার্মফুল গ্যাসগুলোও কিন্তু ঢুকতে থাকে, তার মানে আমরা কিন্তু একটু পরে এক্সস্টেড ফিল করি। ওই জন্য যখনই যাই অক্সিজেন মাস্ক তো থাকেই, কিন্তু তারপরও খুব তাড়াতাড়ি করে এসেই আর কি দৌড়াতে বারণ করে, কারণ ওইখানে কিন্তু একটা নিঃশ্বাসের একটা প্রচুর প্রবলেম হয়, ঠিক আছে, সাফোকেশন আসে। তাহলে ওই যে পেইনফুল এফেক্ট ওটাকে বলে বেন্ডস। তার মানে এই স্কুবা ডাইভারের কিন্তু একটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন দেখা যায় হেনরিস লয়,
কারণ সমুদ্রের নিচে প্রেশার বেশি থাকে, প্রেশার বেশি থাকলে সলিউবল গ্যাসগুলো বেশি বেশি করে সলিউবল, আর সব গ্যাস কিছু হার্মফুল গ্যাসও আছে, তাহলে বডির ভেতরে ঢুকছে হার্মফুল গ্যাসগুলো বেশি সলিউবল যেহেতু, তাহলে বডির ভেতরে ঢুকে কিন্তু আমাদের কিন্তু যারা স্কুবা ডাইভার বেসিক্যালি তাদের কিন্তু এই বেন্স আর কি রোগটা কিন্তু তাদের কি দেখা যায় অফেন। আরেকটা থার্ড এক্সাম্পল হচ্ছে অ্যাট হাই অল্টিটিউড, ঠিক আছে, তার মানে অ্যাট হাই অল্টিটিউড, এই হাই অল্টিটিউডে আবার অ্যাটমসফিয়ারিক প্রেশার কমে যায়, তার মানে অক্সিজেনের লেভেল এখানে অনেক কমে যাচ্ছে। যত আমরা ওপরে উঠেছি, যত পাহাড়ে দেখছি যে পাহাড়ে উঠলে আমাদের নিঃশ্বাসের একটা কষ্ট হয়, কারণ অক্সিজেনের লেভেল কমে গেছে। যত অক্সিজেনের লেভেল কমে যাবে, অক্সিজেনের লেভেল যদি কমে যায় তাহলে ব্লাডে অক্সিজেন কম আসবে, আর ব্লাডে অক্সিজেন কম আসলে কিন্তু আমার অ্যানক্সিয়া কিন্তু হবে, তা আমার মানে ব্রিদিং ট্রাভেল হবে ব্লাডে যদি অক্সিজেন কম আসে। তাহলে আমরা কিন্তু তিনটে এক্সাম্পল কিন্তু দেখলাম অ্যাপ্লিকেশন অফ হেনরিস ল। তার মানে একটা তো এরকম দেখলামই, সোডা ওয়াটার বা কোল্ড ড্রিঙ্কস যাই ভাবি, সেখানে CO2 ডিজলভ হওয়াটা হাই প্রেশারে থাকে, যখন খুলে দাও প্রেশারটা কমে গেলে ওপরে উঠে যায়। একটা স্কুবা ড্রাইভার সমুদ্রের নিচে যারা থাকে তাদের এই বেন্স নামের পেনফুল এফেক্টটা কিন্তু তারা এক্সপিরিয়েন্স করে। আর একটা হাই অল্টিটিউডে কিন্তু অক্সিজেনের অ্যামাউন্ট কমে যায়, তাই ব্লাডে অক্সিজেন কম পৌঁছায়, সেখানে কিন্তু অ্যানক্সিয়া হয়। সো এই ভিডিওতে আমরা কী কী শিখলাম, সলিউশন কাকে বলে শিখলাম। সলিউশন মানে বেসিক্যালি হোমোজিনিয়াস মিক্সচার অফ সলিউট অ্যান্ড সলভেন্ট, তাদের কত ভাগে ভাগ করা যায় সলিউশনকে দেখলাম। আমরা স্ট্রেংথ অফ সলিউশন দেখলাম 8 রকমের, তাদের ইন্ডিভিজুয়াল ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দেখলাম। তারপর আমরা হেনরিস ল পড়লাম, যেখানে গ্যাস ইন লিকুইড, ঠিক আছে, গ্যাসকে কীভাবে লিকুইডে সলিউবল করবো। আমরা দেখলাম যত প্রেশার বাড়বো তত হচ্ছে গ্যাস হচ্ছে লিকুইডে সলিউবল হবে, ঠিক আছে। গ্যাস তো যত প্রেশার বাড়ে কী হয়, গ্যাস তো লিকুইফাই হয়, প্রেশার বাড়বো তত কিন্তু গ্যাস হচ্ছে লিকুইডে কিন্তু সলিউবল হবে। তার মানে সেটা হচ্ছে বেসিক্যালি হেনরিস ল। তো সেই হেনরিস লর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখলাম, যেটা হচ্ছে লিনিয়ারলি বাড়ছিল। আর ফাইনালি দেখলাম অ্যাপ্লিকেশন অফ হেনরিস ল, যেটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। তার মানে এইটা হলো লেকচার 1, যেখানে আমরা কিন্তু এত কিছু নিয়ে ডিসকাস করলাম, ঠিক আছে। সো নেক্সট স্লাইডে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভেপার প্রেশার আর রাউটস ল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, যে কোনো টাইপের মানে এক্সামে কিন্তু এই পার্টটা দিয়ে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আছে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সো টিল দেন সবাই ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ।